গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা মন্টেজুমাস ডটার। আজ 11 পর্ব। এই জানালায় কদিন কান পেতে ক্যাম্পের অনেক কথাই জানতে পারলাম। ফিরে এসেছে কর্টেজ, গোয়াটেমোক ও আরও কয়েকজন প্রিন্সকে আনা হয়েছে ক্যাম্পে। সেই সঙ্গে এসেছে সম্ভ্রান্ত ঘরের জনা কয়েক অভিজাত মহিলা। এই সুন্দরী মহিলারা সৈনিকদের মুখরোচক আলোচনার বিশেষ আকর্ষণীয় বিষয়বস্তুতে পরিণত হল। কোন মেয়েটা দেখতে ভালো, কে কোন মেয়েটা নেবে, এসব নিয়ে হাতাহাতি হয়ে গেল ওদের মধ্যে কয়েক দফা। শেষে পয়সার বিনিময়ে জুয়া শুরু হলো মেয়েদের নিয়ে। একজন দুটো মেয়ে জিতলে একটা বেচে দেয়। চেহারার বর্ণনায় টের পেলাম আমার স্ত্রী অটমিকে বিক্রি করা হলো 100 পেসোতে। বেশ কয়েকদিন স্থানীয় একজন কাজের মেয়ে ছাড়া আর কেউ এলো না আমার ঘরে। খাবার পাচ্ছি সময় মতোই, পরিমাণেও যথেষ্ট। সেই সঙ্গে যথেষ্ট বিশ্রাম পেয়ে শরীরে জোর ফিরে এলো। জাগরণের সবটুকু সময় ব্যয় করি আমি জানালার ধারে। আশা করি হয়তো অটমি বা গোয়াটেমোককে দেখতে পাব। কিন্তু বন্ধুদের কাউকে দেখতে না পেলেও এক সন্ধ্যায় শত্রু একজনকে দেখতে পেলাম। তাকিয়ে আছে ডিগার্সিয়া আমাকে আটকে রাখা ঘরটার দিকে। আমাকে দেখতে পায়নি ও, তবে ওর মুখে ধূর্ত শয়তানি হাসি ফুটে উঠতে দেখে টের পেয়ে গেলাম ও জানে এই ঘরেই বন্দী হয়ে আছি আমি। আসন্ন দুর্ভোগের চিন্তা আগাম দিল মনে। মনে হলো অপেক্ষায় আছে বিড়াল, দরজাটা খোলা পেলেই ঢুকবে এসে খাঁচার ভেতর। গত 2 দিন ধরে অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করলাম আমি সৈনিকদের আচরণে। আকণ্ঠ মদ্যপান, এন্তার জুয়া আর হৈহল্লা বিজয়োল্লাস অনেক স্তিমিত হয়ে এসেছে হঠাৎ করেই। সবার মধ্যে কেমন চাপা একটা উত্তেজনা। ছোট ছোট দলে জোট বেঁধে কি নিয়ে যেন উত্তেজিত আলাপ করছে ওরা। গলা নিচু রাখায় বিষয়বস্তু বুঝতে পারছি না। ডিগার্সিয়াকে যেদিন আমার ঘরের দিকে তাকিয়ে থাকতে দেখলাম, তার পরের দিনই ব্যারাকের ময়দানে অনেক লোকের সমাবেশ দেখলাম। সাদা একটা ঘোড়ায় চেপে এলো কর্টেজ। দূরত্বের কারণে কথাবার্তা কিছুই শোনা গেল না। তবে কয়েকজন অফিসারকে দেখলাম ক্রুদ্ধ ভঙ্গিতে কি সব বলছে কর্টেজকে। ওদের বক্তব্যের সমর্থনে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে সোলজাররা। সব অভিযোগ শোনার পর সংক্ষিপ্ত ভাষণ দিল কর্টেজ। ভাষণ শেষে হর্ষধ্বনি দিল না কেউ। চুপচাপ ফিরে গেল ব্যারাকে। পরদিন সকালে নাস্তার পর আমাকে নিতে এলো 4 জন সেপাই। কোথায় জিজ্ঞেস করলাম। জেনারেলের কাছে, বিচার হবে একজন। জবাব দিল একজন, বিচার হবে। বিচারে কি হবে তা তো জানাই আছে। বুঝলাম আজই আমার শেষ দিন। 5 মিনিটের মধ্যে কর্টেজের ব্যক্তিগত কোয়ার্টারে তার সামনে গিয়ে দাঁড়ালাম। কর্টেজের পাশেই রয়েছে মেরিনা। ওদের পেছনে দাঁড়িয়ে রয়েছে কয়েকজন দেহরক্ষী। কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে থেকে মুখ খুলল কর্টেজ। গড় গড় করে বলে গেল আমার ইতিবৃত্ত। কিভাবে টোবাস্কোয় পৌঁছলাম, তারপর সেখান থেকে টেনক টিটলানে, সবই তার জানা। দেবতা টিসগাটের অবতার বানিয়ে 1 বছর পর আমাকে বলি দিতে নিয়ে যাওয়া, পিরামিডের মন্দির থেকে স্প্যানিয়ার্ডদের সহায়তায় মুক্তি লাভ, অ্যাজটেকদের সঙ্গে নকেট্রিস্টের যুদ্ধে স্প্যানিয়ার্ডদের বিরুদ্ধে লড়াই এবং সবশেষে সম্রাট গোয়াটেমোকের বিশেষ উপদেষ্টা হিসেবে তাকে সলা পরামর্শ দেওয়া ও যুদ্ধ পরিচালনা করা, কিছুই তার অজানা নেই। বিবরণ শেষ করে বলল, যা যা বললাম সেসব সত্য? সব সত্য বললাম আমি। তবে 1 হাত উঁচু করে থামিয়ে দিল আমাকে কর্টেজ। আর কিছু আমার জানার দরকার নেই। তুমি তোমার রক্ত ও জাতির সঙ্গে বেইমানি করেছ, হত্যা করেছ অনেক স্প্যানিয়ার্ড ও তাদের মিত্রকে। দেশদ্রোহের দায়ে তুমি দোষী। তোমার মতো স্বধর্মত্যাগী বেইমানের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এই ব্যাপারে তোমার কিছু বলার আছে? আমার আর কিছু বলার নেই। শান্ত কণ্ঠে জবাব দিলাম আমি, যদিও শীতল ঘাম বেরিয়ে এসেছে আমার দেহ থেকে। আছে, ধমকে উঠল কর্টেজ।
যদিও তোমার অপরাধের কোনো সীমা পরিসীমা নেই, তারপরেও আমি তোমাকে মৃত্যুদণ্ড না দিয়ে মুক্তি দিতে পারি শুধু একটি শর্তে। এমনকি আমাদের জাহাজে করে ইউরোপে ফেরার ব্যবস্থাও করে দিতে পারি শুধু একটি শর্তে। কি সেই শর্ত? মন্টেজুমার ধনরত্ন। আমাদের বিশ্বাস করবার যথেষ্ট কারণ আছে যে তুমি জানো কোথায় লুকানো আছে সে সম্পদ। ওগুলো আমাদের। নকেট্রিস্টের যুদ্ধে ওগুলো আমাদের কাছ থেকে চুরি করা হয়েছে বেআইনিভাবে। আমি অস্বীকার করতে যাচ্ছি মনে করে আবার হাত তুলল কর্টেস। তুমি যে জানো তাতে আমাদের বিন্দুমাত্র সন্দেহ নেই। তোমাকে দেখা গেছে ওই মালের সঙ্গে ক্যানোতে উঠতে। দুটোর মধ্যে যে কোনো একটা বেছে নাও টমাস উইংফিল্ড। নিজ অপরাধীর মতো লজ্জাজনক মৃত্যু, নাকি গুপ্তধনের সন্ধান জানিয়ে ক্ষমা এবং মুক্তি লাভ? মানুষ তো, মুহূর্তের জন্যে হলেও দ্বিধায় দোললাম। গুপ্তধন কোথায় আছে তা বলে দিলে শুধু মানুষের কাছে নয়, নিজের কাছেও ছোট হয়ে যাব। কিন্তু বিনিময়ে প্রাণটা বাঁচবে, মুক্তি পাব, হয়তো বাড়ি ফেরার সুযোগও হয়ে যেতে পারে, আর না বললে নির্ঘাত মৃত্যু। পর মুহূর্তে চোখের সামনে ভেসে উঠল অটমি আর গুয়াটেমোকের চেহারা। মনে পড়ল আমার শপথের কথা। দূর হয়ে গেল দ্বিধা। গুপ্তধনের কথা আমি জানি না জেনারেল। শান্ত নিচু কণ্ঠে বললাম, আমাকে মেরেই ফেলুন। তার মানে বলবে না? ঠান্ডা চোখে মাপল আমাকে কর্টেস। আরও একবার ভালো করে ভেবে দেখো বেঈমান। কথা দিয়েছ কাউকে? অ্যাজটেকদের দিন শেষ। ওদের কাছে দেওয়া কথার এখন আর মূল্য কি? ওদের রাজত্ব শেষ। ধুলোয় মিশে গেছে ওদের শহর, নগর, রাজধানী। ওরা পরাজিত। ওদের ধনদৌলতের উপর ন্যায্য অধিকার এখন আমার। বিজয়ী সৈন্য সামন্তকে পুরস্কার দেওয়ার জন্য ওগুলো আমার দরকার। পোড়া ঘরবাড়ি আর লাশের স্তূপ নিয়ে তো ওদের কোনো লাভ নেই। ভাবো আবার। গুপ্তধনের কথা আমি জানি না জেনারেল। বোঝা যাচ্ছে ঘুমিয়ে পড়েছে স্মৃতিটা। ওটা জেগে না উঠলে তোমাকে মরতে হবে বলেছি, তবে সেটা দ্রুত নাও হতে পারে উইংফিল্ড। স্পেনে যে লোক কিছুদিন কাটিয়েছে তাকে নিশ্চয়ই বলে দিতে হবে না কত দীর্ঘ আর যন্ত্রণাদায়ক হতে পারে কোনো কোনো মৃত্যু। আমি অবশ্য ওসব কৌশল প্রয়োগ পছন্দ করি না, সেজন্যই আরও একটু ভেবে দেখতে বলছি। তবে তোমার স্মৃতিটা যদি ঘুমিয়েই থাকতে চায়, তাহলে মৃত্যুর আগে সেটাকে জাগিয়ে তুলবার জন্য একটা কিছু পন্থা তো আমাকে বের করে নিতেই হবে। আমি এখন আপনার হাতের মুঠোয় জেনারেল, বন্দী। বারবার আপনি আমাকে দেশদ্রোহী, বেঈমান, বিশ্বাসঘাতক এসব বলছেন। আমি বিশ্বাসঘাতক নই। আপনার দেশের কেউ নই আমি। আপনার সম্রাটের প্রজাও নই। আমি ইংল্যান্ডের নাগরিক। আমি এখানে এসেছি অত্যন্ত নীচ এক পাষণ্ডের পিছু নিয়ে, যার উপর প্রতিশোধ নিতে চাওয়ার উপযুক্ত কারণ আমার আছে। লোকটার আসল নাম ডি গার্সিয়া। আপনাদের কাছে নিজেকে পরিচয় দিয়েছে সার্সেডা বলে। ওই লোকটাকে নাগালের মধ্যে পাওয়ার জন্য এবং আরও কিছু কারণে আমি অ্যাজটেকদের সঙ্গে যোগ দিয়েছিলাম। ওরা আজ পরাজিত, আমি আপনার বন্দী। পরাস্ত শত্রুর সঙ্গে সৎ ও সাহসী একজন মানুষ যে ব্যবহার করে, অন্তত সেইটুকু তো আমি আপনার মতো একজন জেনারেলের কাছ থেকে আশা করতেই পারি। ধনরত্নের কথা আমি কিছুই জানি না। দয়া করে আমাকে হত্যা করে ঝামেলা শেষ করুন। মাথা নাড়ল কর্টেস। সেটা সম্ভব নয় উইংফিল্ড। ভয়ঙ্কর অপরাধ করেছ তুমি। একজন খ্রিস্টান হয়ে মূর্তি পূজারীদের সঙ্গে যোগ দিয়েছ। খ্রিস্টানদেরকে বলি দিয়ে তাদের মাংস খেতে দেখেছ অসভ্য জঙ্গলিদের। শুধু এই কারণেই চিরকাল নরক যন্ত্রণা ভোগ করা উচিত তোমার। আর ডন সার্সেডা সম্পর্কে তুমি যে গল্প ফেঁদেছ, সেসব শুনবার ধৈর্য আমার নেই। আমি তাকে একজন সাহসী সহযোদ্ধা হিসেবেই জানি। কোনো ধর্মত্যাগীর কথায় আমার এই ধারণা পাল্টাবে না। বরং তোমাদের মধ্যে কিছুটা রেষারেষির আভাস যখন পাওয়াই গেল, তখন তোমাকে তারই হাতে ছেড়ে দেব ভাবছি। শেষবারের মতো বলছি, ভেবে দেখো। কোথায় লুকানো হয়েছে ধনরত্ন সে কথা জানিয়ে দিয়ে প্রাণ নিয়ে দেশে ফিরে যাবে, নাকি পেট থেকে কথা বের করবার জন্য তোমাকে ডন সার্সেডের হাতে তুলে দেব?
মাথাটা ঘুরে উঠল আমার। বুঝতে পারলাম সহজ মৃত্যু নেই কপালে। চরম নির্যাতনের শিকার হতে হবে আমাকে আমার পরম শত্রু ডি গার্সিয়ার হাতে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ। তবু আত্মসম্মান বিক্রি করলাম না। বললাম, আপনাকে বলেছি জেনারেল, গুপ্তধনের ব্যাপারে আমি কিছুই জানি না। যা খুশি করুন আপনি, ঈশ্বর আপনার নিষ্ঠুরতা ক্ষমা করুন। খবরদার, ঈশ্বরের নাম নেবে না তোমার ওই মুখে। বিধর্মী মূর্তি পূজারী নরমাংসভোজী বদমাস কোথাকার। সার্সে ডেকে ডাকো তো কেউ একজন। একজন ছুটল ওকে ডেকে আনতে, আর সবাই চুপ। মেরিনার উপর চোখ পড়ল। দেখলাম করুণার দৃষ্টি ওর শান্ত দু চোখে। বুঝতে পারলাম ওর কিছুই করার নেই। এমনিতে কটেজ নির্দয় লোক নয়, তবে সোনাদানার জন্য সে পাগল হয়ে উঠেছে। সৈন্যদের শান্ত করবার আর কোনো উপায় নেই। যুদ্ধ জয়ের পুরস্কার দাবি করছে এখন সৈনিকরা। অবাধ্য হয়ে উঠছে ক্রমেই। তারপরেও চেষ্টা করে দেখল মেরিনা। কটেজের কানের কাছে মুখ নিয়ে নিচু গলায় আমার হয়ে কিছু বলার চেষ্টা করল। অল্পক্ষণ শুনেই ধাক্কা দিয়ে সরিয়ে দিল ওকে কটেজ। চুপ করো মেরিনা, বলল সে। কি বলছো তুমি? দয়া দেখাবে ইংরেজ কুত্তাকে? যখন আমার নেতৃত্ব, এমনকি আমার জীবন পর্যন্ত নির্ভর করছে ওই সোনা পাওয়ার ওপর। ও খুব ভালো করেই জানে কোথায় লুকোনো আছে ওগুলো। কেনতে করে ওকে রওনা হতে দেখেছে আমাদের গুপ্তচর। আমাদের মিত্র একজনও ছিল ওদের সঙ্গে, কিন্তু তাকে আর ফিরতে দেখা যায়নি। কোনো সন্দেহ নেই এরা খুন করেছিল তাকে। এই লোকটা কে তোমার যে তুমি এর হয়ে ওকালতি করছো? আমাকে বিরক্ত করো না মেরিনা, তুমি জানো এমনিতে আমার সমস্যার অন্ত নেই। এই বলে দুই হাতে মুখ ঢেকে নিজের চিন্তায় ডুবে থাকল কর্টেজ কিছুক্ষণ। আমার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ছাড়ল মেরিনা, যেন বলতে চায়, দেখলেই তো, চেষ্টার ত্রুটি করিনি আমি। চোখের ভাষাতেই কৃতজ্ঞতা জানালাম ওকে। ব্যস্ত পায়ে ঘরে এসে ঢুকল ডি গার্সিয়া। বয়স হয়েছে, তবে জুলপির কাছে চুলে পাক ধরায় খুবই অভিজাত লাগছে তাকে দেখতে। টুপি খুলে হাতে নিয়ে মাথা ঝুঁকিয়ে বাও করল কর্টেজকে। ততক্ষণে শরীরের ভেতর টকবক করে ফুটছে আমার রক্ত। দাঁতে দাঁত চেপে তীব্র ঘৃণা নিয়ে তাকিয়ে থাকলাম ওর দিকে। আমার দিকে একবার বাঁকা চোখে চেয়ে নিষ্ঠুর হাসি হাসল সে। আমাকে ডেকেছেন জেনারেল? হ্যাঁ, ডেকেছি। এই বদমাসটাকে চেনো? খুব ভালো করে চিনি। 3-3বার আমাকে খুন করবার চেষ্টা করেছে ছোকরা। বেশ, বেঁচে গেছে 3বার, বলল কর্টেজ। এবার সুযোগ এসেছে তোমার হাতে। ও বলছে তোমাদের ঝগড়া আছে। ব্যাপারটা কি নিয়ে? সামান্য ইতস্তত করল ডি গার্সিয়া। দাড়িতে আঙুল চালালো, তারপর বলল, বাজে একটা ব্যাপার। বলতে আমারই খারাপ লাগছে জেনারেল, কিন্তু আপনি আবার কি ভেবে বসেন তাই বলছি। আমাকে ঘৃণা করার কারণ আছে এই ছোকরার। বয়সটা যখন আরও কিছুটা কম ছিল, ইংল্যান্ডে গিয়ে পরিচয় হয়েছিল এক স্প্যানিশ সুন্দরীর সঙ্গে, এবং দুজনে প্রেমে পড়ে গিয়েছিলাম দুজনের। মেয়েটি ছিল এর মা। ভাগ্যদোষে মূর্খ এক ইংরেজ চাষার সঙ্গে বিয়ে হয়েছিল। লোকটি যেমন ছিল কুৎসিত দর্শন, তেমনি ভয়ানক রকমের অমার্জিত। সারাক্ষণ দুর্ব্যবহার করত, মারধর করত মেয়েটিকে। আমি মেয়েটিকে উদ্ধার করার জন্য ওর স্বামীকে ডুয়েলে আহ্বান জানাই এবং পরাজিত করি। এই জন্যই ঘৃণা করে আমাকে ধর্মত্যাগী ওই বেঈমান। ওর কথা শুনে মনে হলো প্রচণ্ড রাগে আমার হৃৎপিণ্ডটা ফেটে যাবে বুঝি। আমার প্রতি যা করার তা তো করেইছে, এখন আমার মরা মায়ের চরিত্রে কলঙ্ক লেপন করছে। মিথ্যেবাদী খুনি, তোকে আমি। পাগলের মতো হাতের বাঁধন খোলার চেষ্টা করলাম। আমি অপমানিত বোধ করছি জেনারেল, শীতল কণ্ঠে বলল ডি গার্সিয়া। এই বন্দি যদি আমার তরবারির সামনে দাঁড়াবার যোগ্যতা রাখত, তাহলে আপনাকে অনুরোধ করতাম কিছুক্ষণের জন্য ওর বাঁধন খুলে দিতে। কিন্তু ওর মতো একটা জঘন্য লোকের বিরুদ্ধে খাপ থেকে তলোয়ার বের করতে হলে চিরতরে ধুলায় লুটাবে আমার আত্মসম্মান। স্পেনের একজন বিশিষ্ট ভদ্রলোকের বিরুদ্ধে এই ধরনের আর একটা শব্দ উচ্চারণ করলে
কুকুর কোথাকার, তোমার জিভটা ছিঁড়ে বের করে নেওয়া হবে আগুনে পুড়িয়ে লাল করার চিমটে দিয়ে। আমার দিকে চেয়ে ভুরুক কুঁচকে বলল কটেজ। তারপর ফিরল ডি গার্সিয়ার দিকে। হ্যাঁ সার্সিডা, তোমার ব্যক্তিগত ব্যাপার খোলাখুলিভাবে আমাকে জানিয়েছ বলে ধন্যবাদ। প্রেম ছাড়া আর কোনো অপরাধ না করে থাকলে আমি তো তোমার কোনো দোষ দেখি না। তবু স্বর্গের পথ মুক্ত রাখতে আমাদের চ্যাপলেন ওলমার্ডের কাছে একটা কনফেশন দিয়ে রেখো। যাক, বাজে কথায় অনেক সময় নষ্ট হলো। ব্যাপার হচ্ছে, গোয়াটেমোকার মন্টেজোমার সমস্ত ধনরত্ন কোথায় লুকানো আছে জানে এই লোক। যদি গোয়াটেমোক বা তার ঘনিষ্ঠ লোকজনের পেট থেকে একটি কথাও বের করা না যায়, আমি অবাক হব না। ইন্ডিয়ানরা অকথ্য নির্যাতনেও একটি টু শব্দ না করে মুখ বুজে থাকতে পারে, কিন্তু তার অর্ধেকও যদি এই সাদা বিধর্মীর উপর প্রয়োগ করা যায়, দেখবে হড়বড় করে বেরোচ্ছে সব কথা। তথ্যটা আমার চাই, যত শীঘ্রই সম্ভব। প্রথমে আর সবার সঙ্গে একই সাথে টর্চার করো, যদি না মচকায় তাহলে আলাদাভাবে। কি কৌশলে মুখ খোলাবে সেটা তোমার উপরই ছেড়ে দিচ্ছি। যখন বলতে রাজি হবে আমাকে ডাকবে। এই সুযোগে সাদা দিলের বিশিষ্ট ভদ্রলোকের ভূমিকা নিয়ে ফেলল ডি গার্সিয়া। অসন্তুষ্ট গলায় বলল, আমাকে মাফ করবেন জেনারেল, কাজটা কি স্পেনের উঁচু বংশের কারোর জন্য ঠিক উপযুক্ত হবে? আমি তো গরম সাঁড়াশি দিয়ে কারো নখ দাঁত মাংস টেনে ছেঁড়ার চাইতে বুকের ভেতর তলোয়ার সিধিয়ে শায়েস্তা করতেই বেশি অভ্যস্ত। কথাগুলো যখন বলছে তখনই ওর চোখ দুটো খুশিতে চকচক করে উঠতে দেখলাম। কপট রাগের আড়ালে ওর গলায় বিজয়োল্লাসও টের পেলাম পরিষ্কার। বোঝা গেল মনের মতো কাজ পেয়েছে সেইবার। কিন্তু কটেজ লক্ষ্যই করল না এসব। বলল, আমি জানি কমরেড, বুঝি, কিন্তু কাজটা অবশ্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আমি নিজেও এসব পছন্দ করি না, কিন্তু আর কোনো উপায় নেই। সোনা আমাকে পেতেই হবে। ছোট জাতের লোকগুলো বলছে আমি নাকি চুরি করেছি ওগুলো। এই কদিনে ইন্ডিয়ানগুলো যখন বলেনি, আর বলবে বলে মনেও হয় না। এই লোকটা জানে এর উপর আচ্ছা মতো চাপ দিলে কাজ হবে। সেজন্যই তোমাকে বেছে নিয়েছি আমি সার্সেডা। এর সম্পর্কে সবই জানা আছে। কোনো রকম দয়ামায়া করতে যেও না। যেমন করে পারো কথা বের করে মুখ দিয়ে। আপনার আদেশ শিরোধার্য জেনারেল। ইচ্ছার বিরুদ্ধে আমি মেনে নিলাম, তবে খুব ভালো হয় যদি আদেশটা আপনি লিখিতভাবে দেন। বেশ, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। গার্ডদের বলল, এখন একে নিয়ে যাও আমার সামনে থেকে। কোথায় জেনারেল? যেখানে বন্দী ছিল এই কদিন, ওখানে ওর প্রাণের বন্ধুদের পাওয়া যাবে। আমাকে ঠেলে নিয়ে চলল গার্ডরা। আসছি আমি, বাঁকা হাসি হেসে বলল ডি গার্সিয়া। প্রথমেই ঘরের ভেতর নেওয়া হলো না আমাকে। দেওয়ালের দিকে মুখ করে বসিয়ে রাখা হলো পাশের গার্ড রুমে। আমার দুই পাশে খোলা তলোয়ার হাতে দাঁড়িয়ে থাকলো দুজন সৈনিক। ছোট কামরার এক কোণে গুটানো বিছানা দেখে বোঝা গেল রাতে ঘুমায় এখানে পাহারাদাররা। আমার কামরার ভেতর থেকে ধূপধাপ আওয়াজ শুনতে পাচ্ছি। তার পরপরই আসছে মৃদু গোঙানির ভীতিকর আওয়াজ। বুক কাঁপছে আমার। বেশ কিছুক্ষণ পর দরজা খুলে বেরিয়ে এলো দুজন ভয়ঙ্কর দর্শন লাস্কালান ইন্ডিয়ান। এসেই কোনো কথা না বলে আমার চুল ধরে আর কান টেনে নিয়ে গিয়ে ঢুকিয়ে নিল একটা কামরার ভেতর। দরজা বন্ধ হয়ে গেল। আঁধার হয়ে আছে ঘরটা। জানালার আলো আটকানো হয়েছে ভারী পর্দা টাঙিয়ে। কয়েকটা ধাতব চুলা থেকে আগুনের আভা বের হচ্ছে। ঘরের মাঝখানে 3টে কাঠের চেয়ার রাখা, তার মধ্যে একটা খালি। অপর দুটোই হাত পা বাঁধা অবস্থায় বসে আছে অ্যাজটেক সম্রাট গোয়াটেমোক ও আমাদের উভয়ের বন্ধু টাকুবার প্রিন্স। জ্বলন্ত দুটো চুলো ওদের চেয়ারের পাশে রাখা। পেছনে কাগজ কলম নিয়ে দাঁড়িয়ে আছে একজন। কেউ কিছু বললে লিখে নেবে। তাদের পেছনে দুজন স্প্যানিশ সোলজারের নির্দেশে ভয়ঙ্কর কিছুর প্রস্তুতি নিচ্ছে জনা কয়েক লাস্কালান। তৃতীয় চেয়ারের কাছে পাশ ফিরে দাঁড়িয়েছিল আরেক স্প্যানিয়ার্ড। ধীরে ধীরে ঘুরল আমার দিকে। দেখলাম আমার আগেই পৌঁছে গেছে ডি গার্সিয়া। একজন ইন্ডিয়ান খালি চেয়ারটার পাশে আরেকটা চুলা এনে রাখল। আর চোখে দিলাম অপর দুটো চুলা ঠেলে দিল বন্দি দুজনের পায়ের নিচে।
খালি পায়ে জ্বলন্ত কয়লার ছ্যাঁকা খেয়ে একটু চমকে উঠে স্থির হয়ে গেল প্রিন্স। কিছুক্ষণ চুপচাপ, তারপর তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে গুঙিয়ে উঠল। এতক্ষণ সামান্যতম আওয়াজও করেনি গোয়াটেমক। বন্ধুর কাতরানি শুনে ঘাড় ফিরিয়ে শান্ত গলায় বলল, একটু সহ্য করো বন্ধু, সব কষ্টেরই শেষ আছে। খসখস শব্দ শুনে বুঝলাম কথাগুলো লিখে নেওয়া হলো পালকের কলম দিয়ে। ঘাড় ফিরিয়ে আমাকে দেখতে পেল গোয়াটেমক। আমিও দেখলাম ওর ব্যথায় ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা। হায় হায়, বলল ও স্বাভাবিক কণ্ঠে, তুমিও এখানে? আমি তো ভেবেছিলাম তোমাকে বুঝি ছেড়ে দেয়া হয়েছে। দেখো এই স্প্যানিয়ার্ডদের কথার কি দাম। ম্যালিঞ্চে কথা দিয়েছিল সম্মানজনক আচরণ করা হবে আমার সঙ্গে। চেয়ে দেখো সেই সম্মানের নমুনা। পায়ের নিচে জ্বলন্ত কয়লা আর সারা গায়ে আগুনে লাল করার সাঁড়াশির নির্যাতন। কেন করছে ওরা এইসব? কি করে যেন ধারণা হয়েছে ওদের সমস্ত ধনরত্ন লুকিয়ে রেখেছে আমরা কোথাও। ভাবছি এভাবে আমাদের মুখ থেকে কথা আদায় করবে, কিন্তু তুমি তো জানো কত বড় মিথ্যে এটা। ধনরত্ন যদি থাকতো আমরা তো তাহলে খুশি মনেই তুলে দিতাম সব দেবতা কিটজালের সন্তান বিজেতাদের হাতে। তোমার তো অন্তত জানা আছে কিছুই অবশিষ্ট নেই আমাদের, শহরগুলোর ধ্বংসাবশেষ আর নিহতদের হাড় ছাড়া। আমরা নাক মুখের উপর দড়াম করে এক থাবড়া এসে পড়ায় থেমে গেল গোয়াটেমক। গালাগাল দিয়ে উঠল নির্যাতনকারী লাসকালান। চুপ, একদম চুপ। ইতিমধ্যে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি, মরব তো একবারই, কিন্তু কিছুতেই ফাঁস করব না বন্ধুর গোপন কথা। সব হারিয়ে এই একটি ব্যাপারে হোক না জয়ী গোয়াটেমক। অ্যানাহুয়াকের ধনরত্ন স্বর্ণলোভী স্প্যানিয়ার্ডদের কবলে কিছুতেই যেন আমার কারণে না পড়ে। ডিগার্সিয়ার ইঙ্গিতে দুপাশ থেকে ধরল আমাকে দুই লাসকালান। খালি চেয়ারটায় বসিয়ে বেঁধে ফেলল হাত পা। আমার কানের কাছে ডিগার্সিয়ার মধুর কণ্ঠ শুনতে পেলাম। অভিজাত ক্যাস্টিলিয়ানে বলছে, ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, তাই না কাজিন উইংফিল্ড? আমার পিছু ধাওয়া করে দুনিয়ার কোথায় না গেলে তুমি। দেখাও হলো কয়েকবার, কিন্তু কি করতে পারলে? কিছুই না, তোমারই ভোগান্তি বাড়ল প্রতিবার। তবে তোমারও বিড়ালের প্রাণ, একথা মানতেই হবে। কৃতদাসের জাহাজে বন্দি করে ভেবেছিলাম আপদ বুঝি গেল এবার। না, হাঙরের মুখে সাগরে ফেলে দিয়ে ভাবলাম এইবার গেছে। তাও না। তারপর নরবলির মন্দিরে পালালে আমার হাত ফসকে। তবে নকেট্রিস্টের যুদ্ধে আমিও পালিয়েছি তোমাকে ফাঁকি দিয়ে, আর মনে মনে দগ্ধেছি। আমাকে খুন করার জন্য কেউ পেছনে লেগে আছে, একথা ভাবলেই তো গা জ্বলে যায়। এতদিনের শান্তি এসেছে আমার মনে। এবার আর তোমার নিস্তার নেই কাজিন। কয়েকটা দিন আমি বড়ই আনন্দে কাটাবো। 3 মিনিট ধরে উন্মাদের মতো হাসল ডিগার্সিয়া। তারপর একটু সামলে নিয়ে বলল, তোমার প্রতি সৌজন্য প্রদর্শনে আমি কোনো রকম কার্পণ্য করব না, যদিও আমার হাতে সব রকম যন্ত্রপাতি নেই। ওদের চেয়ে মাথায় ঘিলু তো কিছুটা বেশি আছে, তাই কয়েকটা বিকল্প তৈরি করে নিয়েছি মাথা খাটিয়ে। তার থেকে তোমাকে শাস্তি বেছে নেওয়ার সুযোগ আমি দেব। এরা জানে শুধু কয়লার আগুন, আর ওই দেখো সাজানো রয়েছে আমার যন্ত্রপাতি। বলো দেখি কোনটা তোমার পছন্দ? ঠোঁটে ঠোঁট চেপে গোঁজ হয়ে বসে রইলাম। সিদ্ধান্ত নিয়েছি, যা খুশি করুক লোকটা, আমি একটাও শব্দ করব না। বলবে না? দাড়িতে আঙুল বোলালো ডিগার্সিয়া। দাঁড়াও, একটু ভাবতে দাও আমাকে। হ্যাঁ, পেয়েছি। এই যে তোমরা দুজনে দিকে এসো। তারপর কি ঘটল সেসব দুঃস্বপ্নের বর্ণনা করতে গেলে কষ্ট হবে আমার। এতদিন পরেও মনে পড়ে গেলে আতঙ্ক বোধ করি। বেড়ে দ্বিগুণ হয়ে যায় হৃৎপিণ্ডের গতি। পুরো 2 ঘন্টা অকথ্য নির্যাতন করল ওরা আমাকে। জ্ঞান হারিয়ে ফেললে ঠান্ডা পানির ছিটে দিয়ে আবার সজাগ করে নেয়, কিংবা গলায় নির্জলা স্পিরিট ঢেলে দিয়ে হুঁশ ফেরায়। আমি শুধু এইটুকু বলবো, গর্বের সঙ্গেই বলবো, এত কিছুর পরেও একটি কাতর ধ্বনি বা ভালো মন্দ একটি শব্দ বের করতে পারেনি ওরা আমার মুখ দিয়ে।
এই 2 ঘন্টা নির্যাতনের পাশাপাশি অকথ্য গালি দিল ডি গার্সিয়া আমাকে, আমার মাকে, আমার বাবাকে। শারীরিক নির্যাতনের চেয়ে কম কষ্ট দিল না সেগুলো। শেষে ঘাট তারা ইংরেজ শুয়োর বলে আমার মুখে থুতু ছিটিয়ে বিশ্রামের জন্য যখন একটু বিরতি দিল, ঠিক তখনই মেরিনাকে নিয়ে ঘরে ঢুকল কটেজ। সব ঠিকঠাক মতো চলছে তো? হালকা সুরে কথাটা বলতে গিয়ে আমাদের অবস্থা দেখে ফ্যাকাশে হয়ে গেল কটেজের মুখ। টাকুবার প্রিন্স স্বীকার করেছে সমস্ত সোনা নাকি ওর বাগানে পুঁতে রাখা হয়েছে, বলল চেয়ারের পেছনে কাগজ কলম নিয়ে দাঁড়ানো লোকটা। বাকি 2জন কিছুই বলেনি। সাহসী লোক, স্বীকার করতেই হবে। পরিষ্কার শুনতে পেলাম কটেজের স্বগতোক্তি। তারপর গলা চড়িয়ে বলল, প্রিন্সকে কাল নিয়ে যাব আমরা বাগানের কোথায় পুঁতেছে সোনা তা দেখিয়ে দেওয়ার জন্যে, আর বাকি 2জনকে আজকের মতো রেহাই দেওয়া হোক। কাল হয়তো নিজের গরজেই মন পরিবর্তন করবে ওরা, কথা বেরোবে মুখ দিয়ে। তা না হলে আবার একটা দিনের দুর্ভোগের জন্য দায়ী থাকবে ওরা নিজেরাই। এই বলে ডি গার্সিয়া ও অন্য 2জন স্প্যানিয়ার্ডকে ঘরের এক কোণে ডেকে নিয়ে গেল কটেজ। মেরিনা দাঁড়িয়ে থাকল গোয়াটেমোক আর আমার সামনে। গোয়াটেমোকের বিভৎস চেহারার দিকে কিছুক্ষণ আতঙ্কিত দৃষ্টিতে চেয়ে রইল মেরিনা। তারপর অদ্ভুত এক দ্যুতি দেখলাম ওর সুন্দর 2 চোখে। নিচু গলায় অ্যাজটেকে কথা বলে উঠল, তোমার কি মনে পড়ে গোয়াটেমোক, কিভাবে প্রত্যাখ্যান করেছিলে আমাকে সিট্টোবাস্কোতে? আমি বলেছিলাম আজ হোক বা কাল তোমাকে ছাড়াও যেভাবে পারি আমি বড় হবই। তখনও ভুলব না আজকের কথাটা। মনে পড়ে সে কথা? আমার কথাটা ফলল? তোমার এই পরিণতির জন্য দুঃখ হয় না গোয়াটেমোক? আমার কিন্তু হচ্ছে। আর কোনো মেয়ে মানুষ হলে তোমার এই অবস্থা দেখে হয়তো খুশি হতো। শোনো নষ্ট মেয়ে মানুষ, ভারী গলায় জবাব দিল গোয়াটেমোক, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তুমি আজ আমাকে এই জর্জরিত লজ্জাজনক অবস্থায় এনে ফেলতে পেরেছ তার স্বীকার করি। তোমার সক্রিয় ভূমিকা ছাড়া আজ এইসব ঘটনা ঘটতে পারত না। সত্যি আমি দুঃখিত, আন্তরিকভাবেই দুঃখিত কেন সেদিন আমি তোমাকে খুন করলাম না। জেনে রাখো, তোমার নামটা চিরকাল ঘৃণা ভরে উচ্চারণ করবে দেশের মানুষ, চিরকাল অভিশাপ দেবে তোমার আত্মাকে। আর এই জীবনেই তোমার মৃত্যুর আগেই তুমি টের পাবে বেইমানি ও অসম্মানের তিক্ততা কেমন লাগে। তোমার ভবিষ্যৎবাণী ফলেছে, দেখো আমারটাও ফলবে। কথাগুলো কাঁপিয়ে দিল মেরিনাকে। কয়েক মুহূর্ত আতঙ্কিত দৃষ্টিতে চেয়ে রইল গোয়াটেমোকের মুখের দিকে, তারপর ঝট করে পাশ ফিরল। আমার উপর চোখ পড়তেই থমকে গেল আবার। করুণ দৃষ্টিতে চাইল আমার নির্যাতিত চেহারার দিকে। সুন্দর 2 চোখে টলমল করছে পানি। অস্ফুটে বলল, আহারে, এ কি অবস্থা করেছে তোমার? চোখের পানি না ফেলে চেষ্টা করে দেখো মেরিনা, আমাদের কোনোভাবে সাহায্য করতে পারো কিনা। দেখি বলে ঘর থেকে বেরিয়ে গেল মেরিনা। একটু পরেই তার পিছু নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল কটেজ। স্প্যানিয়ার্ডরা এগিয়ে এলো গোয়াটেমোক আর টাকুবার প্রিন্সকে এই ঘর থেকে বের করে নিয়ে যাবে বলে। জ্ঞান হারিয়েছে টাকুবার প্রিন্স, গোয়াটেমোকেরও হাঁটার ক্ষমতা নেই। ওদেরকে পাঁজাকোলা করে নিতে হলো। বিদায় টিউলে, আমার পাশ দিয়ে যাওয়ার সময় মৃদু কণ্ঠে বলল গোয়াটেমোক, সত্যি তুমি কিডজালের উপযুক্ত সন্তান, সত্যিকারের একজন বীর। আমার আর আমার দেশের জন্য তুমি আজ যে কষ্ট করলে আমি তো পারলাম না ভাই। প্রার্থনা করি ঈশ্বর যেন তোমাকে এই জন্য পুরস্কৃত করেন। ঘর থেকে বের করে নিয়ে যাওয়া হলো ওকে। ওই শেষ, আর কোনোদিন দেখা হয়নি আমাদের। বড় আনন্দে কাটল দিনটা। বেরিয়ে যাওয়ার আগে বলল ডি গার্সিয়া, ভেবো না তুমি চুপ করে থাকায় অখুশি হয়েছি আমি। কাল নতুন উদ্যমে শুরু করব আবার। আর এটাও মনে করো না এগুলো ছাড়া নির্যাতনের আর কোনো কৌশল নেই আমার হাতে। তোমার সঙ্গে আরও 2 দিন কাটাতে আমার ভালোই লাগবে। রাতটা বিশ্রাম নাও, সেই সঙ্গে একটু চিন্তার খোরাকও দিয়ে যাচ্ছি। ঠিক যেমন তোমার বাপের উপর প্রতিশোধ নেয়ার জন্যে তোমার মায়ের বুকে তলোয়ার হেনেছি,
তেমনি তোমাকে শায়েস্তা করতে হলে ঠিক কোথায় আঘাত হানতে হবে জানা আছে আমার। কি চমকে উঠলে? টের পেয়ে গেছ? তাহলে বলেই ফেলি। অ্যাজটেক রাজবংশের এক মহিলাকে হয়তো তুমি চেনো, নাম অটমি। অটমি? কেন? ওকে কেন? নিজের অজান্তেই বলে উঠলাম। ব্যথার চেয়ে অনেক বেশি বিচলিত করল আমাকে ভয়। দেখেছ? হেসে উঠল ডি গার্সিয়া। ঠিক জায়গাতেই টোকাটা পড়েছে। তোমাকে দিয়ে কথা বলানো এখন আর কোনো ব্যাপারই নয়। গড় গড় করে বেরিয়ে আসবে পেটের সব কথা। জানতে চাইছ ওকে কেন? ওকে এই জন্যে যে আমি জানি মন্টেজুমার ওই মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে তোমার। তোমার বউ এখন আমার হাতের মুঠোয়। সেটা প্রমাণ করার জন্য ওকে আজই এখানে নিয়ে আসা হবে। আগামীকাল, হ্যাঁ আগামীকাল সকালেও বসবে তোমার ওই চেয়ারে। তুমি থাকবে দর্শকের ভূমিকায়। তোমারই চোখের সামনে সম্ভ্রম হারাবে ও। আজ তোমার উপর যা যা করা হলো তার চেয়েও বেশি নির্যাতন চালানো হবে ওর উপর। এতক্ষণে ভেঙে পড়লাম আমি। কাকুতি মিনতি করলাম, দয়া ভিক্ষা করলাম আমার চরম শত্রুর কাছে। ওকে রেহাই দাও ডি গার্সিয়া, ওটা কাপুরুষের কাজ। আমাকে নিয়ে যা খুশি করতে পারো তুমি, কিন্তু মেয়ে মানুষের উপর অত্যাচার করলে নরকে পৌঁছতে হবে তোমাকে। কর্টেজ অনুমোদন দেবেন এমন কাজের? হা হা করে হাসল ডি গার্সিয়া। পেয়ে গেছে ও আমাকে মুঠোর মধ্যে। কর্টেজ জানলে তো আমার কাজ শেষ হওয়ার আগে কিছুই জানতে পারবে না সে মেয়েটার উপর কি কি করা হয়েছে। আর যখন জানবে তখনও কিছুই বলতে পারবে না, কারণ লিখিত আদেশ দিয়েছে সে আমাকে, অনুমতি দিয়েছে। তথ্য আদায়ের জন্য যা খুশি তাই করতে পারবো আমি। আর তাছাড়া গুপ্তধনের হদিশ জানা গেছে শুনলে রাগ তো দূরের কথা, পাগলই হয়ে যাবে খুশিতে। দয়া মায়া মানবিকতা এইসব প্রশ্ন এখানে অবান্তর উইংফিল্ড। আমাকে ঘৃণা করো না তুমি? সেটাকে 10 দিয়ে গুণ করলে কিছুটা টের পাবে আমার ঘৃণার পরিমাণ। তোমার রক্তকে আমি ঘৃণা করি। ঘৃণা করি আমি তোমার অবিকল মায়ের মতো চোখ। তোমার জন্যেই ঘৃণা করি আমি তোমাকে। কারণ আমার মতো অভিজাত একজন স্প্যানিয়ার্ডকে কুকুরের মতো লাঠিপেটা করেছিলে তুমি। তোমার প্রতিহিংসা থেকে বাঁচবার জন্য পালিয়ে বেরিয়েছে আমি এখান থেকে ওখানে। তোমাকে দয়া দেখাতে যাব আমি কোন দুঃখে? আক্রোশ পিটিয়ে নেয়ার এই সুযোগ আমি ছাড়ব কেন? তুমি জানো না টমাস উইংফিল্ড, সম্ভব হলে এই মুহূর্তে হাত পা বাঁধা অবস্থায় খুন করতাম আমি তোমাকে। কারণ কারণ আমি তোমাকে ভয় পাই। মরার আগে তোমার মা বলে গিয়েছিল মৃত্যু ঘটবে আমার ওরই রক্তের একজনের হাতে। আমি বিশ্বাস করেছি সে কথা। তাই ইংল্যান্ডের নরফোকে প্রথম দিন তোমাকে চিনতে পেরেই চেষ্টা করেছিলাম তোমাকে খুন করতে। তারপর থেকে পালিয়ে বেড়াচ্ছি আমি মৃত্যু ভয়। ভয়ই হচ্ছে নিষ্ঠুরতার জন্ম। আমি এই ভয় থেকে রক্ষা পেতে চাই যেভাবে পারি। ওই মেয়ে লোকটাকে নির্যাতন করে প্রথমে তোমার বুক ভাঙব আমি, তারপর শেষ করব তোমাকে। তারপর যদি আমার মধ্যে দয়া মায়া বলে কিছু আসে। হঠাৎ ঘুরে ঘর থেকে বেরিয়ে গেল গার্সিয়া। ক্ষুধা তৃষ্ণা ব্যথার ক্লান্তিতে জ্ঞান হারালাম আমি। চেতনা ফিরে পেয়ে দেখলাম আমার হাত পায়ের বাঁধন খোলা, মেঝের ওপর কোনো রকমে এটা ওটা দিয়ে তৈরি করা একটা অস্থায়ী বিছানায় শুয়ে আছি। আমার ক্ষতগুলোয় কিসের যেন প্রলেপ মাখিয়ে দিচ্ছে কেউ। রাত নেমে গেছে ততক্ষণে, কিন্তু ঘরের একপাশে বাতি জ্বলছে একটা। সেই আলোয় দেখতে পেলাম অটমিকে। অটমি, তুমি এখানে? বলেই মনে পড়ে গেল ডি গার্সিয়ার কথাগুলো। ভয়ে কেঁপে উঠল আমার অন্তরাত্মা। হ্যাঁ স্বামী, তোমার শুশ্রূষা করবার অনুমতি দিয়েছে ওরা আমাকে। ইস, মানুষ না পিশাচ ওরা! কি অবস্থা করেছে তোমার! কি কপাল আমার দেখো, তোমাকে এই অবস্থায় দেখতে হলো। কথাটা বলেই দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল ও। চুপ করো। ওর পিঠে হাত বুলালাম। খাবার আছে কিছু? অনেক আছে, মেরিনা পাঠিয়েছে একটা মেয়েকে দিয়ে। খিদে মরে যাচ্ছি, আমাকে কিছু খেতে দাও অটমি। মুখে তুলে খাইয়ে দিল আমাকে অটমি।
কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে গেল মাথা ঘোরাটা। যদিও সারা শরীরের দগদগে ক্ষতগুলোর জ্বলুনি অনুভব করছি এখন আগের চেয়ে বেশি। ডিগার্সিয়াকে দেখেছ টমি? না তো। আজ সকালে আমার বোন টেকুইচপো আর অন্যান্য মহিলাদের থেকে আমাকে আলাদা করে অন্য ঘরে রাখা হয়েছে। যে সোলজাররা আমাকে এখানে নিয়ে এলো তারা ছাড়া ডিগার্সিয়া বা অন্য কোনো স্প্যানিয়ার্ডকে দেখিনি। আমাকে বলা হলো তুমি অসুস্থ, কিন্তু কি অসুখ তা কেউ বলেনি। তোমাকে যে ওরা এই পর্যন্ত বলে আবার কাঁদতে শুরু করল অটমি। কেউ একজন তোমাকে চিনে ফেলেছে, ওদের জানিয়ে দিয়েছে যে তুমি আমার স্ত্রী। তা হতে পারে, অ্যাজটেকের অনেকেই তো জানে সে কথা, কিন্তু তোমার এই অবস্থা করল কেন ওরা? ওদের বিরুদ্ধে যুদ্ধ করার অপরাধে? আমরা এখানে একা? গার্ড আছে বাইরে, ঘরের ভেতর আর কেউ নেই। তাহলে আমার মুখের কাছে কান নিয়ে এসো বলছি। সব শুনে সোজা হয়ে গেল অটমের মেরুদণ্ড। জল করছে দু চোখ। দুই হাতে বুক বেঁধে বলল, তোমার জন্যে গর্ব হচ্ছে আমার। যদি সম্ভব হতো এই জন্য আরো বেশি করে ভালোবাসতাম আমি তোমাকে। শপথ আর বিশ্বাস ভঙ্গ না করে এত ভয়ঙ্কর নির্যাতন যে মেনে নিতে পারে সেই তো সত্যিকার মহৎ মানুষ। ধন্য সেই প্রথম দিনটা, যেদিন তোমার দিকে এক নজর চেয়েই বুঝেছিলাম প্রেম কাকে বলে। যাক, যা করার করেছ, এবার আমি তোমাকে সারিয়ে তুলব। নিশ্চয়ই ওরা হাল ছেড়ে দিয়েছে, না হলে আমাকে তোমার কাছে আসতে দিত না। মাথা নাড়লাম আমি। না অটমি, ওরা হাল ছাড়েনি। বলতে আমার খুব খারাপ লাগছে, তবু সবটুকু তোমার জানা দরকার। বললাম কেন আজ ওকে এখানে আনা হয়েছে। একটি শব্দ উচ্চারণ না করে আগাগোড়া সব কথা শুনল অটমি। দেখলাম রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেছে ওর মুখটা। অনেকক্ষণ চুপ করে থাকল, তারপর লম্বা করে শ্বাস ফেলে বলল, সত্যি আমাদের পুরোহিতগুলোর চেয়েও জঘন্য চরিত্রের লোক এই টিউলেরা। পুরোহিতরা নরহত্যা করেছে দেবতাদের উদ্দেশ্যে, কিন্তু এরা এরা করছে সোনার লোভে আর বিদ্বেষ চরিতার্থ করতে। যাক, নিশ্চয়ই তোমার কোনো পরামর্শ আছে। কি বলো তুমি? আমার কোনো পরামর্শ নেই, কঁকিয়ে উঠলাম। তুমি এমন আচরণ করছো যেন প্রথম প্রেমে পড়া তরুণী। বুক ফাটে তো মুখ ফোটে না। তিক্ত হেসে বলল অটমি। তোমার কথাটা তাহলে আমিই বলে দিই? তুমি চাও আজ রাতেই আমাদের মৃত্যু হোক, তাই না? হ্যাঁ, তাই। হয় আজ রাতেই মৃত্যু, নয়তো কাল অপমান আর নির্যাতনে জর্জরিত হয়ে ধুকে ধুকে অসম্ভব কষ্ট পেয়ে মৃত্যু। এই দুটো পথে এখন খোলা আছে আমাদের সামনে। ঈশ্বর যখন আমাদের রক্ষা করবেন না, তখন আমাদেরই খুঁজে নিতে হবে রক্ষা পাওয়ার উপায়। ঈশ্বর ঈশ্বর বলে কিছু থাকলে তো? ফুঁসে উঠল অটমি। মাঝে মাঝে আমাদের ঈশ্বরের উপরও ঘোর সন্দেহ এলে ভেবেছি তোমাদেরটা হয়তো ভালো। এখন আমি আর কোনো ঈশ্বরকেই মানতে রাজি না। তোমাদের ঈশ্বর যদি সত্য হতো, তাহলে তোমার এই অবস্থা হয় কি করে? এখন ওই রশি ভরসা। জানলার গড়াদে বেঁধে নিলেই কাজ চলবে। কাজ সকালে টিউলার এসে দেখুক। পাশবিক নির্যাতনের নিষ্ঠুরতাকে বুড়ো আঙুল দেখিয়ে আমরা চলে গেছি ওদের নাগালের অনেক অনেক বাইরে। কিন্তু সকালের আগে তো আসবে না ওরা। হাতে এখনো অনেক সময় আছে। চলো খানিকটা গল্প করি। অনেক রাত পর্যন্ত গল্প করলাম আমরা। আমাদের প্রথম দেখা থেকে অ্যাজটেকদের পতন পর্যন্ত কত কি ঘটেছে সব মনে এলো এক এক করে। শেষে ক্লান্ত হয়ে চুপ করলাম আমরা। অনেকক্ষণ পর অটমি বলল, ক্ষতবিক্ষত শরীর নিয়ে কি কষ্ট করছো তুমি। আমিও ক্লান্ত হয়ে পড়েছি। সময় তো হয়ে এলো, তাই না? উঠে দাঁড়িয়ে কোমল কণ্ঠে বলল, নম্র ভদ্র মিষ্টি ব্যবহার আর আমার প্রতি একনিষ্ঠ থাকার জন্যে, বিশেষ করে অ্যানাহুয়াকের মানুষের আস্থা ও বিশ্বাস ধ্বংস না করার জন্যে তোমাকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। তোমার মতো একজন সৎ মানুষ পেয়েছিলাম, সেজন্য আমি গর্বিত। তাহলে যেটা করতেই হবে সেটার প্রস্তুতি নিয়ে এবার? হ্যাঁ, চলো যাই।
রশি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল অটমি। 10 মিনিটের মধ্যেই জানলার গরাদের সঙ্গে দুটো ফাঁস বাঁধা হয়ে গেল। আমার দিকে ফিরে হাসল ওর রহস্যময় হাসি। এসো বন্ধু, আমাকে ধরতে হবে অটমি, নিজে নিজে তো হাঁটতে পারবো না। এগিয়ে এলো অটমি, আমাকে ধরে এক পা করে হাঁটিয়ে নিয়ে এলো জানলার নিচে রাখা টুলের কাছে। আমাকে জড়িয়ে ধরে তুলল টুলের ওপর, তারপর নিজেও উঠে দাঁড়ালো আমার পাশে। প্রথমে আমার গলায় ফাঁস পড়াল অটমি, তারপর দ্বিতীয় ফাঁসটা পড়ল নিজের গলায়। টুলটা পায়ের ধাক্কায় ফেলে দেওয়ার আগে পরস্পরের চোখের দিকে চাইলাম আমরা, নীরবে বিদায় চুম্বন দিলাম একে অপরকে। আমাদের সব কথা শেষ। তারপরেও একটা প্রশ্ন করল অটমি, সত্যি করে বলো তো, এই মুহূর্তে কার কথা ভাবছ তুমি? আমার কথা, আমাদের বাচ্চাটার কথা, নাকি সাগর পাড়ের ওই মেয়েটার কথা? না, জিজ্ঞেস করা আমার উচিত হচ্ছে না। আমি যদি অসুখী হতাম তাহলে একটা কথা ছিল, কিন্তু আমি তো অসুখী নই। তোমাকে পেয়ে জেনেছি আমি স্বর্গসুখ কাকে বলে। আমি কৃতজ্ঞ। প্রেম, জীবন সবই যখন শেষ হতে চলেছে তখন এসব প্রশ্ন অবান্তর। টুলটা কি সরিয়ে দেব পায়ের নিচ থেকে? দাও, আর তো কোনো দিকে কোনো উপায় নেই। বন্ধু গুয়াটেমুককে দেওয়া শপথ আমি ভাঙব না। তোমাকে নির্যাতন করা হবে, সেটা আমি আমার চোখের সামনে সহ্য করতে পারবো না। কাজেই বিদায় বন্ধু। তোমার ভালোবাসা পেয়েছিলাম, এই আমার পরম সৌভাগ্য। তোমার কাছে আমি চিরঋণী অটমি, চিরকৃতজ্ঞ। আশ্চর্য কোমল একটা ভাব ফুটে উঠল অটমির দৃষ্টিতে। আর একটি কথা না বলে একটা পা তুলল লাথি দিয়ে টুলটা সরিয়ে দেওয়ার জন্যে। এমনই সময় ঘরের দরজা খুলেই বন্ধ হয়ে গেল। দেখলাম ঘোমটা পরা এক মহিলা এসে দাঁড়িয়েছে ঘরের ভেতর। এক হাতে মশাল, অপর হাতে একটা পোঁটলা। আমাদের ওই অবস্থায় দেখে থমকে দাঁড়ালো মহিলা, তারপর দৌড়ে চলে এলো। কি করছো তোমরা? গলা শুনে চিনতে পারলাম মেরিনাকে। তুমি কি পাগল হয়ে গেলে টিউলে? কে এই মেয়ে লোক স্বামী? জিজ্ঞেস করল অটমি। মনে হচ্ছে ভালো করেই চেনে তোমাকে। কি চায় ও? আমাদের শান্তিতে মরতেও দেবে না নাকি? আমি মেরিনা, বলল ঘোমটা পরা মহিলা। আমি এসেছি সম্ভব হলে তোমাদের বাঁচাতে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হেনরি রেডার হ্যাগার্ডের লেখা মন্টেজুমাস ডটার, আজ 11 পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।